অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাট টাইম। কেমন আছেন নাবিল খান? ভালো আছি। ভালো আছেন আলহামদুলিল্লাহ। শুনেন, এইখানে আমরা আজকে খুব বেশি প্রশ্ন এল ক্লাসিকো নিয়ে নিচ্ছি না, কারণ এটা যখন 8টা বাজে যাচ্ছে, আমাদের দর্শকরা অনেকেই হয়তো ফার্স্টের দিকের ভিউয়ার যারা আছেন তারা এল ক্লাসিকোর সময় গণনা করছেন এবং স্টার্টিং 11 পেয়ে যাচ্ছেন, সেটা নিয়ে বোধহয় আলোচনা। আবার অনেকে যারা আসলে রাতের বেলা খেতে খেতে দেখেন তাদের কাছে পূর্ণ হয়ে যাবে, তখন হিসাব আলাদা হয়ে যাবে। সো আমরা এই কারণে এল ক্লাসিকোর প্রশ্নগুলো এড়িয়েই গেছি, তবে একেবারে যে রাখিনি ঘটনাটা মানে ভিন্ন ভাবে ধরেন হচ্ছে কে গোল করবে, গোল কি হবে, স্কোর কত হবে, এই টাইপের কোশ্চেন আসলে রাখা হয়নি। তো ধরেন এই যে আমি একেবারে শুরুই করছি দিদি আশরাফুল ইসলাম, তার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, রিয়াল মাদ্রিদ ফ্যানরা ইয়ামালকে বলছে হাম্বল হতে, বাট আমার কথা হচ্ছে মেসি যখন হাম্বল ছিল তখন কেন তাকে সারা জীবন মক করে গেল? এখন কি তারা ইয়ামালের কাছ থেকে সম্মান ডিজার্ভ করে? ভালো প্রশ্ন কিন্তু। আচ্ছা দেখেন, এইসব কথার লড়াই টলাই চলবেই। আর উনি যেখানে আসলে তুলনা করেছেন যে লিওনেল মেসি কখনোই এই ধরনের কথা দিয়ে ধরেন তার কোনো কিছু আসলে যাইতে আসতো না, তিনি কখনো ওইভাবে খুব কন্ট্রোভার্সিয়াল কিছু বলে গেছেন, উনি তো আসলে কথাই কম বলেন। হ্যাঁ, ওই ধরেন এল ক্লাসিকো, ডার্বি, রিয়াল মাদ্রিদকে নিয়ে কোনো কথা তার কাছ থেকে আমরা কখনোই আসলে শুনি নাই। যুগটার কথা বলেছি তো কিছু বলবেই, উত্তেজনা থাকবে, এটাই তো ভাই খুব স্বাভাবিক। আর রিয়াল মাদ্রিদ যখন নিজেদের ঘাড়ে পড়ে, শুধু রিয়াল মাদ্রিদ না, তখন যে কেউই আসলে তাকে তুলোধুনো করে, আবার নিজেরা যখন করে তখন কিছু হয় না। এটা আসলে মানে মানব সভ্যতারই একটা আচরণগত দিক, আপনি এটা বলতে পারেন। এইটা হয় না যে আবার ধরেন হচ্ছে রিয়াল মাদ্রিদ যেমন আপনার ইয়ে করছে যে রেফারিদের নিয়ে এই ম্যাচের আগেও হচ্ছে গিয়ে তাদের কাজটা চলছে, এইটাও তো বার্সেলোনা সবসময় হচ্ছে এটা নিয়ে অপোজিশন জানিয়ে এসেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন জেনারেশন ওয়াইজ একটা গ্যাপ থাকে সব সময়। আমাদের জেনারেশন যারা, এটাকে আমাদের সিনিয়র জেনারেশন দেখলে, যখন আমরা নতুন নতুন গজিয়েছি, হয়তো একটু পাখা করেছে বলেছে বেয়াদব, মানে হয়তো হয়তো আমি জানি না, ধরেন অনেকের হয়তো আমাদের আচার ব্যবহার দেখে মনে হয় যে না, তাদের সঙ্গে যায় না। এইটা একটা গ্যাপ আসলে চিরকালীন থাকবে এবং সবসময় থাকবে। তবে শেখার আছে, গুরুজনদের কাছ থেকে শিখতে হয়। রোনালদো তো কোনোদিন বার্সেলোনাকে নিয়ে সরাসরি কোনো বাজে মন্তব্য করেন নাই, মেসি তো করেনই নাই, মেসির হিসাব তো আলাদাই। মেসি তো 2019 সালে একটা বলছিলেন, আর বলছিলেন হচ্ছে যে কিউ মেরা বোবো, ওই হচ্ছে তার দ্বিতীয়। এই ছাড়া তো তার এরকম কোনো মানে ঠোঁট কাটা স্বভাবের কোনো কথাই তিনি বলেন নাই। তো মেসি রোনালদোদের কাছ থেকে শেখার এই ব্যাপারটা আছে, সরাসরি আপনার প্রতিপক্ষকে তাঁতিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি একটা ক্লু কেন দেবেন তাদেরকে? তো ইয়ামাল তিনি আবার একটু অন্যরকম, তিনি দেখেন কোনো প্রেশার নেন না, তিনি কোনো রকম কোনো চাপ নেন না, এই কারণে হয়তো তিনি মাঠে ওই পারফরমেন্সটা দেখাতে পারেন, নইলে ওই বয়সে কে এইভাবে ইফেক্টিভ হতে পারেন? তার যে বয়স, সেই তুলনায় তার যে পারফরমেন্স, এইটা তো আগে আমরা কখনো দেখি নাই, সেই বোধহয় পেলের আমলে দেখা গেছে। তো তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আগের মতো মানুষের হবে না বা পরবর্তী প্রজন্মের মতো হবে না, সেটা আলাদা। ওনারা একটু এরকম হবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই প্রতিপক্ষ সবসময় মক করবে, রিয়াল মাদ্রিদ ফ্যানরা বার্সাদেরকে মক করবে, বার্সা ফ্যানরা রিয়াল মাদ্রিদকে মক করবে, এটা এই ব্যান্টারিং আমার কাছে সমস্যার কিছু মনে হয় না। এবার একটু হেলদি ব্যান্টারিং। এই প্রসঙ্গটা ধরে আরেকটা পয়েন্ট আসে, যে রেফারিদের প্রসঙ্গ যেটা বলছিলাম না, এই যে ধরেন রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে রেফারিদের ওপর, তাদের বিগ ম্যাচের আগে ওই ম্যাচের রেফারি কারা হবে সেটা নিয়ে ভিডিও বানিয়ে। এটা ধরেন বার্সা ফ্যানরাও বলে। গতকালকে আমি হচ্ছে গিয়ে কয়েকটা গ্রুপে আমি দেখছিলাম বা ইয়েতে, যে রিয়াল মাদ্রিদ তো তাদের স্বভাবসুলভ কাজ শুরু করে দিয়েছে প্রেশার ক্রিয়েট করার জন্য। এখন তো রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলতে পারে, তোমরা তো রেফারির সাথেই দুর্নীতি করছো, সেই দায়ও তো তোমাদের নামের পাশে আছে। মানে এই যে ধরেন এই জিনিসগুলো আসলে চলতে থাকবে। এল ক্লাসিকোর যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা ওইখানকার মানুষের ভেতরে এই জিনিসগুলো চলতেই থাকবে, যেগুলো সব সময় চলাটাই খুবই স্বাভাবিক। আগামী 20 বছর পরে সেটা অন্য মাত্রায়। আর কথা লড়ে আসলে শুনতে ভালোই লাগে, ঠিক আছে, এটাই আসলে মজা লাগে, মজা লাগার মতোই। আচ্ছা, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, মেসিকে নিয়ে যেহেতু কথা এসেছে, কাশেম টিবি, হ্যাঁ, তার প্রশ্ন, মেসির হেড দেয়া গোল নিয়ে কথা বলছেন না কেন? মানে MLS এ, এবং আরো একটা জিনিস মিলান, ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেছেন আবারও, মেসি করলেন 891তম গোল। মেসির কাছ থেকে তো আমরা হেডে আসলে খুব বেশি গোল কিন্তু আমরা দেখি নাই। এই 891টা গোলের মধ্যে 29টা না 30টাই তিনি হেডে গোল করেছেন। তবে কালকের গোলটা আসলে সুন্দর হয়েছে, পরে দেখেছি যতটুকু, যে রিপ্লে দেখলাম যতটুকু। লিওনেল মেসির হেডে করা গোল, ওইটা তো বুঝলাম, এইটা এই লেটেস্টটা বলছে। মেসির হেডে করা গোল তো সেই 2008-টা, ওই যে যেটা তিনি এরকম মারলেন, মানে 8 তো না 9 পরে আর কি, 8-9 মৌসুমে
এইভাবে করে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যে গোলটি তিনি করেছিলেন সেই গোলটি তার ওই সময় তার ফার্স্ট ইংলিশ অপোনেন্টের এগেনস্টে গোল, কোন জায়গায় লাভ দিয়েছেন, রিও ফার্ডিনান্ডের মতো লম্বা। তো এইগুলা দেখে অভ্যস্ত লোকের কাছে MLS এ গিয়ে কি করছেন, মানে আসলেই বিশ্বাস করেন, আমি কথা হয়তো অনেকবার বলেছি, শুনতে শুনতে অনেক হয়তো বিরক্ত হয়ে গেছেন, মানে না যেমন আপনার MLS এ হচ্ছে কি আপনার মেসি গোল করবেন এটা খুব নরমাল, হ্যাঁ, বাট যে জিনিসটা হচ্ছে কি হেডে তো আমরা মেসিকে কম গোল করতে দেখি, সেই জিনিস যেমন MLS এ আপনার হচ্ছে আরো একটা ম্যাচ তিনি জোড়া গোল করলেন, সবকিছু মিলে মনে হয় 11টা ম্যাচে আপনার তিনি জোড়া গোল করেছেন, একটা আপনার হ্যাটট্রিকও আছে। একটা প্রশ্ন আছে, মেসিকে নিয়ে প্রশ্নটা করেই ফেলি, তো হেডে গোলটা সুন্দর লেগেছে। মিস্টার রিয়াদের প্রশ্ন, লিওনেল মেসি মায়ামির সাথে 2028 সাল পর্যন্ত নতুন চুক্তি করছে, মেসি যেভাবে চলছে 1000 গোল করা সম্ভব কিনা, আর 109টা লাগে, 3 বছরের বেশি সময় হাতে, প্রতি বছর 35-40টা করে করলে তো হবেই। 28 পর্যন্ত যদি তিনি হচ্ছে ওইখানে খেলে যান এবং 2026 পর্যন্তই যদি তিনি আর্জেন্টিনা দলের হয়ে খেলেন তাহলে তো এটা হবেই না, আমার কাছে মনে হয় হবে না যদি 28 পর্যন্ত তিনি খেলেন। আচ্ছা আমি বলি, এই 28 পর্যন্ত যে চুক্তিটা হয়েছে এইটা ইন্টার মায়ামির দরকার ছিল মেসিকে ব্র্যান্ড হিসেবে থাকার জন্য। আমার কাছে মনে হয় না যে মেসি 2028 সাল পর্যন্ত আসলে ওই ইয়াতে থাকতে পারবেন। এখন মেসি এইবারও টপ স্কোরার হয়েছেন, তাই না MLS-এ, এইটা ঠিক আছে, সেটাও কত, সেটা কি 35-40টা গোল না, বয়স আরো যত বাড়বে সামনের দিনগুলোতে তার গোলের সংখ্যা আরো কমবে, কারণ তিনি তখন অন্যভাবে অপারেট করবেন। আমি জানি না, যদি তিনি স্ট্রাইকার হিসেবে খেলেন তাহলে হয়তো গোল করবেন, হিসাব আলাদা, আর যদি নিচে খেলেন তাহলে হিসাব আলাদা। মেসি তো সোললি একটা গোল স্কোরার না, মেসির অনেক অ্যাট্রিবিউটস আছে। সো মেসির ক্ষেত্রে 1000 গোল করাটা উড বি ভেরি ডিফিকাল্ট, যদিও আপনি এখন রোনালদোর আলোচনাটা সোললি গোল স্কোরার না হয়েও তিনি হচ্ছে আচ্ছা যেই লিগেই তিনি খেলেন ওই লিগের টপ স্কোরার কিন্তু এখন তিনি। হ্যাঁ আমি সেটা বলছি, কিন্তু মানে আমি প্রতি বছর 35-40টা গোল এখন শুনতে যত সহজ মনে হয় এত সহজ না। মানে রোনালদো ইজ এ গোল মেশিন, লিওনেল মেসি নট, কিন্তু লিওনেল মেসি আর রোনালদোর গোলের সংখ্যা কাছাকাছি, মানে হিসাবটা আলাদা, 59 গোলের ধরেন ডিফারেন্স, গোল মেশিনের হিসাবটা আসলে আলাদা। মানে আর মেসি একটা সময়ের পরে স্ট্রাইকার আর খেলেনি নাই, মানে একটা নির্দিষ্ট সময়ের পরে গত 5-6 বছর তো তিনি নিচে চলে গেছেন ডিপে, যেমন সেদিন বলতেছিলাম আনন্দ দিয়ে সাথে যে মেসি এখন ডিপে খেলেন। তো যেটা আমার খুব ভালো লাগছে, কন্ট্রাক্টটা করার সময় মেসির পুরো পরিবারের সাথে ছবিগুলো, ফটোগ্রাফগুলো, এবং যেভাবে ধরেন প্রেজেন্টেশনটা হলো, হ্যাঁ ভেতরে আইডিয়াটা চমৎকার। তার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে মেসির স্যুটের কালারটা এবং তার ভেতরের শার্টটা, পার্পল স্ট্রাইপড একটা শার্ট। আমি ঠিক করছি যে এইরকম একটা শার্ট আর এরকম একটা টাকা নেই আপাতত স্যুটমুট বানানো, ঠিক আছে, কিন্তু এর মাটা কিছু কিনতে হবে আর কি। রোনালদো প্রশ্নে চলে আসি, নাহলে আবার আরেক পক্ষ রোনালদো ভক্তরা বসে থাকবে নিশ্চয়ই। 950 হয়ে গেছে আরেকজনের। শাহরিয়ার মাসুম, রোনালদোর 950 অফিসিয়াল গোলের অনুভূতি কেমন? অনুভূতি হচ্ছে 1000 গোলের আমরা খুব কাছাকাছি, মানে এটা এখন মনে হচ্ছে, একটা সময় ধরেন 1-1.5 বছর আগেও মনে হচ্ছে যে রোনালদো কি 1000 গোল ছুঁতে পারবেন কিনা। সৌদিতে স্পেশালি যখন তিনি গেলেন, সৌদিতে যাওয়ার পরও তো তার 106টা না কয়টা গোল আপনার হয়ে গেছে। তো এখন ধরেন ওই ক্ষণগুণ লিটারেলি যে 1000 গোল করা কোন ফুটবলারকে নিজেদের চোখের সামনে আমরা দেখতে পারবো, বা ওই মোমেন্টটা হয়তো আমরা দেখতে পারবো, এবং প্রতিটা গোল আমরা সেলিব্রেট করছি এখন, তাই না? মানে 949, 950, 951, 52, প্রতিটা গোলে লোকে কাউন্ট করছে। ডাজন্ট ম্যাটার যে আপনি লিওনেল মেসি ফ্যান না ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান, একজন ফুটবলার আপনার জীবদ্দশায় একজন 1000 পর্যন্ত 1000 গোল করবে, 1000 পথে আছে, হ্যাঁ, মানে এবং আপনি জানেন যে ফর শিওর যে এই প্লেয়ারই এই গোলের রেকর্ডটা ডিজার্ভ করেন, যে লেভেলের গোল মেশিন তিনি। সো এইটা ওয়ান্ডারফুল, এটা আশা করি আমরা দেখতে পারবো, ঠিক আছে, এবং 1000 গোল এবং দেখতে চাইও। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে রোমারিও, হ্যাঁ, তার ওই 1000 গোলের অনেক রকম ফিরিস্তি আছে, ধরেন অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু এইটা একটা অন্য মাত্রা। প্রতিটা গোলের কাউন্ট আছে একেবারে লেটেস্ট টাইমে, যার প্রতিটা গোলের কাউন্ট তো কাউন্ট, কোন পা কোন কি হাবি কিভাবে করেছে, এভরিথিং রেকর্ডেড। সো এইটা আসলে অন্য রকমের এক মাইল ফলক হবে। যাই এবার মেসি রোনালদো থেকে ফিরে পরের প্রশ্নে যাই। হ্যাঁ যাবো, আচ্ছা ট্রেভর ইসলামকে নিয়ে কিছু বলেন। কে বয় 0264 এবং ওতাকু ওনি চ্যান, এটা মনে হয় কোনো একটা অ্যানিমে ক্যারেক্টার হইতে পারে, আমি অ্যানিমে দেখি না, আনন্দ থাকলে বলতে পারতো। ট্রেভর ইসলামকে নিয়ে কিছু বলুন, ওর বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু এবং আসলে আমাদের কতটা উপকার হবে? জারিফ রহমানের প্রশ্ন, ট্রেভর ইসলাম বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারেন কিনা? উপকার হবে তা
বেশ ভালোই উপকার হবে। কোন জায়গাটায়? একজন স্ট্রাইকার তো আপনি খুঁজতেছেন, এবং ধরেন লোকাল ডোমেস্টিক লিগে যারা আছে তাদেরকে হাভিয়ার কাবরেরার হয়তো মন মতো হয় না, সে কারণে পিয়াস আহমেদ নোভাও সুযোগ পায় না এই দলটায় স্ট্রাইকার হিসেবে। তো আমরা যে এমন না যে আমাদের হাতে প্রচুর অপশন রয়েছে, আমরা সবাইকেই আসলে সুযোগ দিচ্ছি, জিনিসটা এমনও না। এখন যেহেতু হচ্ছে কি আপনার বাইরের লিগে তিনি খেলছেন, লিগ মিনস হচ্ছে ইউনিভার্সিটি লিগে খেলছেন ইউএসএতে, এবং দেখলাম তার আপনার বয়সের তুলনায় তার ফিজিক সব কিছুই মনে হচ্ছে বাংলাদেশের হয়ে এটা কাজে দিবে। আর একই সাথে জায়ান হাকিমও যদি চলে আসেন, তো এখন তো আপনার ওই জিনিসটাই দরকার যে নাম্বার 9-এ আমাদের একটা এই ধরনের প্রেজেন্স দরকার। ডেফিনেটলি এটা ওয়ার্ক করবে। ভদ্রলোক স্ট্যানফোর্ডে পড়েন, তাই না? মানে বাংলাদেশ ন্যাশনাল টিমে যদি তিনি খেলেন, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন সৌমিত সোম, মুরসালিন পড়েন ঢাকা ইউনিভার্সিটিতে, এরকম আরো অনেকেই আসলে অনেক জায়গায় স্ট্যানফোর্ডের একজনকে পাওয়া যাবে। হ্যাঁ, ভালো, মানে চলছে। আমরা শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশে, ভালোই। আর নভেম্বরের উইন্ডোতে তাকে পাওয়া যাবে না, এটা হচ্ছে মেইন কথা। আর নেক্সট বছর হয়তো মার্চ উইন্ডোতে পাওয়া না গেলেও এরপর যখন বাংলাদেশের আবারও মিশন শুরু হবে তখন হয়তো তাকে পাওয়া যাবে। স্ট্যানফোর্ডের, মানে আমি যেটা ভাবি যে স্ট্যানফোর্ডের যে ফুটবল টিমটা আছে, ওইটার ফুটবল মানে আমি দেখা দরকার আসলে যে ফুটবল টিমটা কেমন করে। মানে হিসাবে কি হওয়া উচিত যে স্ট্যানফোর্ডের এগেইনস্টে র্যাঙ্কিং একটু পিছায় থাকা দলের ফুটবল টিম একটু বেটার হওয়া উচিত কি? মানে আপনারটা হচ্ছে ধরুন ভালো স্টুডেন্টরা কখনো, কিন্তু এই কথাটা আসলে ঠিক না, কারণ মানে আসলেই দারুণ সব ফুটবলার আছেন। আমি ধরেন অনেক জায়গায় অনেক ভালো ভালো মানে বুয়েটের অনেক, মানে ওই সময় আমার বড় ভাই বা এরকম ছিল, তারপরে ঢাকা ইউনিভার্সিটির অনেক জায়গায় এরা সবাই মানে এত ভালো ফুটবল খেলেন। রাজশাহী ইউনিভার্সিটি সম্ভবত ফুটবলে খুব এগিয়ে থাকে, সব ইউনিভার্সিটি টুর্নামেন্টে। আমি জানি না, বাংলাদেশে ইউনিভার্সিটি টুর্নামেন্টটা আয়োজন করা দরকার, ঠিক আছে? মানে এইটা বাংলাদেশের ফুটবলটাকে এগিয়ে নিতে পারে। প্রাইভেটলি আপনার হয় একটা রিসেন্টলি আপনার প্রাইভেটলি হচ্ছে সেন্ট্রাল যদি করা যায় না, যেটা প্রপারলি আয়োজন করা হবে এবং টিভিতেও দেখানো, টি স্পোর্টস দেখাবে, সোজা কথা, যে এই টুর্নামেন্টের ফাইনাল ধরেন ইউনিভার্সিটি লেভেল থেকে হয়তো আপনি আর দেশের জন্য খুব বড় ফুটবল পাবেন না, কিন্তু ওইটা যে পাইপলাইনটা তৈরি করে দিবে স্কুল কলেজ থেকে, আপনি আস্তে আস্তে স্কুলে কলেজে যাইতে পারবেন। ওই টুর্নামেন্ট থেকে একটা দুটো ভালো প্লেয়ার বাইরে নিতে হয়, এবং এগুলো তো সেলিব্রেট করার মতো জিনিসপত্র। পায়োনিয়ার লিগেই হয় না আপনার দেশে? ধরুন পায়োনিয়ার লিগটা তো হচ্ছে গিয়ে সুতি কাগার বলা হয়, পাইপলাইনটার আপনার এখনের যেই পাইপলাইন আছে, পাইপলাইন বলা তো ঠিক হবে না, এখন যে কাঠামোটা আছে সেই কাঠামোটার হচ্ছে প্রিলিমিনারি ফার্স্ট স্টেপটা হচ্ছে পায়োনিয়ার লিগ। পায়োনিয়ার লিগই আসলে হয় না, কথা সত্যি। এবং একটা সময় তো আসলে যেটা আমরা শুনে এসেছিলাম, আচ্ছা তাহলে আপনার মুডটা একটু ভালো করে দেই। রুবায়েস রূপম তার প্রশ্ন, ম্যানচেস্টার ইউনাইটেডের এমন উল্কা গতিতে উত্থান সমর্থক হিসেবে রিফাত ভাইকে প্রফুল্লিত করছে কিনা? প্রফুল্লিত, আমি প্রফুল্লিত, মানে এই ওয়ার্ড গুলো উল্কা গতিতে উত্থান, প্রফুল্লিত, এইটার জন্য আপনার প্রশ্নটা আসলে বেশি নজরে পড়েছে। প্রফুল্লিত করছে আমাকে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আচ্ছা, আপনি বিশ্বাস করতে পারছেন? না, আমি তো চিন্তা করতেছি মানে সামথিং ইজ রং উইথ ম্যানচেস্টার ইউনাইটেড, কিছুটা হইছে। এখন এটা বোঝা যাবে আর দুইটা ম্যাচ গেলে পরে। ধরেন 3-2 যখন হয়ে গেছে, যখন 3-2 হয়েছে তখন আমি তো মানে তখন একটু প্যারা খাইছিলাম যে হয়তো একটা কিছু হইলেও হইতে পারে, কিন্তু অত হয় নাই, কারণ ম্যাচটার 3-1 তো হইছে একটা ইয়া থেকে, মানে ফ্রি কিক থেকে। 3-1 থেকে 3-2 হইছে, এটা কিছু হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না, মানে অত প্যারা হয় নাই। তবে 3-1-এর পরে ব্রেন্টফোর্ড বলছি, ব্রাইটন ভালোই খেলতেছিল। এই ইউনাইটেডের এই প্রশ্নটা বলি যে অনিমেষ হালদার তিনি বলছেন ম্যানচেস্টারের নতুন গোলকিপারের পারফরমেন্স কেমন লাগলো? লেমেন্সের কথা বলছেন। লেমেন্সের ওই মানে যেটা বলেছিলাম যে তরুণ গোলকিপার তো কিছু ভুল থাকবেই। ওই যে ড্যানি ওয়েলব্যাকের যে ফ্রি কিকটা আসছে, ওইটা মনে হইলো যে তিনি একটু বাঁ দিকে বেশি প্রোটেকশন দিতে গিয়ে ওয়ালের ওপর দিয়ে যে বল আসলে কি হবে ওইটা মনে হয় ভাবেন না, এবং একটু ফ্র্যাকশন অফ সেকেন্ড পরে মনে হয় রিঅ্যাক্ট করেছেন। তো এইটা হবেই, এটা কিছু এটা ঠেকাইতে পারবেন না কেউ, তরুণ বয়সে ভুলভাল হয়। প্রশ্ন রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন। আচ্ছা, এই ইউনাইটেড প্রশ্নটা ইয়োর বিনায়ক প্রশ্ন হচ্ছে, আমাদের কি ইউনাইটেড কোচকে তার ট্যাকটিক্সের জন্য ক্রেডিট দেওয়া উচিত নয়? যখন হেরেছে তখন তো বলেছি। এখন সেটা ওয়ার্কআউট তিনি করাতে পারছেন, বা ফুটবলাররা হয়তো এখন ওই জায়গাটাতে, তিনি তো তার সরেন নাই, যে প্রথম থেকে তিনি যেই সিস্টেমটা
অ্যাডাপ্টেশন করাতে চেয়েছিলেন নিজের ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর, সেটা হচ্ছে কেমন মনে হচ্ছে ধীরে ধীরে এখনো তো রেজাল্ট পাচ্ছে দেখে আমরা বলছি, বাট আপনি যদি ওইটাও খেয়াল করেন, ধরেন ডিলেক্ট বা লুক শ তারা যখন ওপরে উঠছেন, তারা তার মার্কারকে ক্লোজ ডাউন করে, গতকালকের ম্যাচেই দেখলাম মার্কারকে ক্লোজ ডাউন করেই ওইখান থেকে বল লুজ না করেই কিন্তু তারা আবার নিচে নামছেন। এই জিনিসগুলো হয়তো যেটা আমরিম চাচ্ছিলেন সেই জিনিসগুলো হচ্ছে ধীরে ধীরে কিছুটা করে হলেও দেখা যাচ্ছে। এখন আমরা সেটা তখনই বলতে পারবো সিজন শেষে, বা ধরেন এই জিনিসটা যদি আরো কন্টিনিউ হয়, মানে ওইটা ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট। কিন্তু আমার ওয়েটা হচ্ছে এরকম যে মোটে 3 ম্যাচ হয়েছে, একটা ইন্টারন্যাশনাল ব্রেকের আগে সান্ডারল্যান্ড, এরপরে লিভারপুল ম্যাচটায় ইউনাইটেডের একটু লাকি হওয়া দরকার ছিল, ইউনাইটেড লাকি ছিল, এবং এই ম্যাচটা 3টা ম্যাচে ইউনাইটেড জিতেছে ঠিক আছে, কিন্তু তার ফলে বলে দেওয়া যাচ্ছে না এখন যে ট্যাকটিক্সটা ওয়ার্কআউট করছে। এইটা আরও সময় সাপেক্ষ ব্যাপার। ইউনাইটেড জিতেছে এখন এমন একটা সময় এবং ইউনাইটেড এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিল যখন এই জয়টাই শেষ কথা। সেটা আপনি কেমনে পাচ্ছেন, কিভাবে আসতেছে, সেটা শেষ কথা না, মানে জিততে হবে। হ্যাঁ, কারণ এত বাজে অবস্থায় ছিল, সেখান থেকে 3টা জয়ে একটা চাপ, মানে সান্ডারল্যান্ডের ম্যাচের আগে তো কথা হচ্ছিল না যে বরখাস্ত করে দেওয়া হবে কিনা, 11 মাস হয়েছে, 12 মাসও হয়নি এখনো পর্যন্ত। এরকম পরিস্থিতি থেকে 3টা জয় অনেক বড় কথা। সেটা কিভাবে পেয়েছেন সেটা নিয়ে আলোচনার সময় এখনো আসে নাই। এল ক্লাসিকো, আসল ক্লাসিকো, শাফি খান আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কি হবে? ওনার মনে হচ্ছে পেদ্রি অথবা কোর্তোয়া। মানে পেদ্রি হবেন যদি বার্সা জিতে, আর কোর্তোয়া পেড্রি হবে। আপনি বলেন পেড্রি, মানে পেদ্রি ম্যান অফ দ্য ম্যাচ হবে, তার মানে বার্সেলোনা জিতবে না ড্র হবে ম্যাচ। আমার কাছে মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ হবে, যদি কেউ হয় ম্যান অফ দ্য ম্যাচ তাইলে ওই ইয়ামাল নাইলে এমবাপের একজন হবে, মানে যে জিতবে সে হবে, যে যার ইফেক্ট বেশি থাকবে। পেড্রি আজকে গোল করবে, পেদ্রি Anyways, এটা কেটে দেওয়া যাবে। আচ্ছা, আসিফ আহমেদ বিপ্লব, তার প্রশ্ন, ম্যানচেস্টার ইউনাইটেডের ভূত লিভারপুলের ওপর ভর করেছে কিনা? লিভারপুল 4 ম্যাচ হারলো, ম্যানচেস্টার ইউনাইটেড 3 ম্যাচ জিতলো। ভূত ভর করা আর যাই করা, মানে লিভারপুল কি বলবো, মানে এইটা ধরেন সিজনের শুরুতেও এটা এক্সপেক্ট করিনি। এখন জিনিসগুলো এই পর্যায়ে চলে এসেছে, বলতে পারেন ভূত ভর করছে। আরো কয়েকদিন যাইতে হবে। তবে আমি একটু এক্সপেক্ট করছিলাম তারা একটা নড়বড়ে থাকার কথা। যে 4টা-5টা ম্যাচ তারা ওই যে শেষের দিকে গোল দিয়ে জিতেছে, ওগুলা এখন মনে হচ্ছে যে ওগুলা আসলে ইঙ্গিত ছিল যে লিভারপুল। আমি কিন্তু বলছিলাম যে এটা দেখার বিষয় যে আর্নে স্লট এখন এই দলটা নিয়ে আসলে কেমন করেন। আমি অত ভরসা পাচ্ছি না, মানে এইটা এই সংখ্যাটা আমার ছিল, তবে এত প্রবল ছিল না যে এত 4টা ম্যাচ। এটা একটা ভালো জিনিস আপনি মনে করেছেন, এই যে ধরেন এই 4টা ম্যাচ যে তারা হারলো, ঠিক আছে, এর মধ্যে আপনি এর আগের রাউন্ডগুলোতে সবগুলো তার ওই এক্সট্রা টাইমে যে তারা লেট টাইমে যে জিতলো, তখন এটাকে আমরা কাইন্ড অফ পজিটিভিটি নিয়েছিলাম, মনে হচ্ছিল। হ্যাঁ, এবং চ্যাম্পিয়ন এইটা মনে হচ্ছিল যে আপনার আলাদা একটা স্ট্রেংথ তাদের। না, আবার ধরেন যে তারা ক্লাব ওয়ার্ল্ড কাপও খেলে নাই, মানে তাদের প্লেয়ারদের প্রপার রেস্ট হওয়ার কথা ছিল। মাঝে মধ্যে কিছুই কাজ করে না, বুঝছেন। এই টাইপের একটা রিলেটেড কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে না হলে যে পারে সে সব জায়গাতেই পারে, কোড দিয়ে দিয়েছেন এনরিকে, আর যে পারে না তাকে বিশ্ব সেরা স্কোয়াড দিলেও কাজ হবে না স্লট। এইটা তো লিগ জেতা টিম, মানে এটা ওনার মন্তব্য ছিল। এরপরের কোশ্চেনটা, লিগ জেতা টিম কিন্তু ক্লপের ভাই, আর স্লট হলো 450 মিলিয়নের কোচ, মানে লাস্ট সিজন। আচ্ছা, তাহলে অ্যান্থনি ম্যানচেস্টার ইউনাইটেড পারে না, বেতিসে পারে কেন? তার মানে নাচতে না জানলে উঠান বাঁকা কথাটা তো পুরোপুরি সত্যি না। প্লেয়ার অনেক সময় সবাই সব ক্লাবে পারবেন না, সবাই সব প্রতিষ্ঠানেও ভালো করবে না। ফ্যাসিলিটি ম্যাটার করে, কাকে কিভাবে কোন প্রতিষ্ঠানে ট্রিট করতেছে, কে কাকে প্রায়োরিটি দিচ্ছে, এইগুলা দিন শেষে পারফরমেন্সের উপরে প্রভাব ফেলে। এবং এই যে যেটা বলছিলেন যে এটা তো আমরা লাস্ট সিজন থেকেও বলছিলাম যে ওটা ক্লপের দল, এখন এইটা হচ্ছে আপনার নিজের দল। যে জিনিসটা আমরিমের ক্ষেত্রেও হয়েছে, লাস্ট সিজনেরটা আমরিমের দল ছিল না, এই সিজনেরটা আমরিমের দল। এখন যে জিনিসটা হলো আপনার, উনি যে 450 মিলিয়ন খরচ করছে, তার কাছে মনে হয়েছিল ওই যেই সেটআপটা আছে সেই সেটআপের মধ্যে আপনার কি করতে হতো, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যেহেতু আপনার চলেই যাচ্ছে, আপনার একটা রাইট ব্যাক তো আপনার আলটিমেটলি লাগতোই, রাইট সাইডে এমন একটা ফুটবলার লাগতো। তখন তিনি মনে করলেন ঠিক আছে, তাহলে আমার খেলার ধরনের সাথে যায় ফ্রিম্পং,
আমি ফ্রিম্পংকে নিয়ে আসবো। সাইনিং তো সব ভালো হয়েছে, সবগুলো ভালো হয়েছে, এবং ফ্লোরিয়ান ভার্টস ধরেন ওয়ার্কআউট করছে না, ইসাকেরটা ওয়ার্কআউট করছে না। আর ইসাকের পিছনে লিভারপুল তো এমন না যে আপনার স্লট আসার পর তার আগ্রহী হয়েছে, লিভারপুল তো আগে থেকেই ইসাকের দিকে তাদের একটা নজর ছিল। থেকে কেনার পরে ইসাকে না কিনলেও হইতো, এটা তো আমি ওই সময়ই বলছিলাম। যেহেতু এখন আবার দেখা গেল যে ইসা কেমন এক কামব্যাক দিল, একে দিকে হইলো ফিউচার, আবার একই দিকে তো আপনার হওয়ার কথাই ছিল না, প্রথম তো ফার্স্ট চয়েস ছিল তো ইসাকে, এখনো অনেক আর্লি। আর আপনি যে ইয়েটা বললেন যে ধরেন টাকা খরচ করলে, হ্যাঁ টাকা খরচ করলেই যে সবসময় সবকিছু জেতা যায় না, এটার প্রমাণ তো পিএসজিও আছে। তারা ওই টাকা দিয়ে আসলে কি করে নাই, কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগটা জিতলো কখন, যখন তাদের ওই টাকার ওই প্লেয়ার আসলে ছিল না। ফেরত আনলো। কাউসার, হামজা, রিশাদ, জর্জিও মামারদাশভিলি কি আলিসন বেকারের পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারবে, নাকি কেলেহেরকে ছেড়ে ভুল করলো লিভারপুল? কালকে ব্রেন্টফোর্ডের গোলকিপার ছিল কেলেহের, না কেলেহেরকে ছেড়ে ভুল করছে বলে মনে হয় না। জর্জিও মামারদাশভিলি ইজ এ ভেরি গুড গোলকিপার, এবং লিভারপুলের এই টিমটাতে ভালোই করতেছেন। লিভারপুলের আরেকটা সমস্যার অন্যতম কারণ যেটা হচ্ছে যে গোলকিপারের সঙ্গে আপনি যদি সেন্টার ব্যাক ডিফেন্ডারদের কমিউনিকেশন চিন্তা করেন, অ্যালিসনের সাথে যেমন তাদের সঙ্গে তো তেমন না, আমাদের যেটা কে বলেছেন ওটা একটা টাইম লাগবে। সো ওইটাও লিভারপুলের একটা উইক পয়েন্ট বা উইক লিঙ্ক, যে এই জন্য একটা সময় দিতে হচ্ছে। মামারদাশভিলি আমি বিশ্বাস করি যে আলিসনের পরে নাম্বার 1 লিভারপুলের। মোহাম্মদ সাইফুদ্দিন মামুন, তার প্রশ্ন সান্ডারল্যান্ড পয়েন্ট টেবিলের 2 নম্বরে, তাদের সাফল্যের রহস্য কি? সাফল্যের রহস্য মানে খুবই প্রপার সেটআপ। এখন রহস্য ব্যবচ্ছেদ করতে গেলে ভাই আবার সান্ডারল্যান্ডের সবগুলা খেলা দেখতে হবে। এবং আরো কিছু আপনার জিনিস আছে, যে ধরেন সান্ডারল্যান্ড এখন পর্যন্ত গতকালকে চেলসির সাথে খেললো, মানে আপনি যদি বিগ 5 বা বিগ চ্যালেঞ্জের কথা বলেন, তারা এখনো কিন্তু আপনার লিভারপুল ফেস করে নাই, তারা এখনো আর্সেনাল ফেস করে নাই, ম্যানচেস্টার ইউনাইটেড ফেস করেছে। হ্যাঁ, এটা বলছিলাম। আবার 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে যখন আমি বলছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড বড় ক্লাব, তখন কিন্তু আপনি আমার কথাটাই অপোজ করছেন। ওই যে আমরিমের মতোই 3 সপ্তাহে কত কিছু আসলে পরিবর্তন হয়ে যায়। তবে এই সান্ডারল্যান্ডের বেশ কিছু জিনিস আছে, আপনি যদি খেয়াল করেন, এই সান্ডারল্যান্ড কিন্তু আপনার ডিরেক্টলি প্রমোটেড হয় নাই, তারা প্লে অফ খেলে আসলো। এরপর তারা এই সিজনের শুরুতে 15টা সাইনিং করিয়েছে, মানে কোন নিউলি প্রমোটেড সাইড 176 মিলিয়ন না কত মিলিয়ন তারা খরচ করেছে, এবং যাদেরকে সাইন করিয়েছে সব প্রিমিয়ার লিগ কোয়ালিটি প্লেয়ার। হ্যাঁ, মানে আগে যেটা হইতো, ধরেন এই 15টা প্লেয়ার সাইন হতো রানিত শাখা, হ্যাঁ কই থেকে আনছে, মানে যার প্রিমিয়ার লিগে খেলার এক্সপেরিয়েন্স আছে, যিনি লেভারকুজেন ক্যাপ্টেন, এইরকম প্লেয়ারকে আপনি নিয়ে আসছেন নিউলি প্রমোটেড টিমে। এই সান্ডারল্যান্ড টিমটা যতদিন ধরে চ্যাম্পিয়নশিপে এবং খাবি খাইতে খাইতে আরও নিচে নামছিল, সেই জায়গা থেকে যখন তারা প্রিমিয়ার লিগে প্রমোশনটা পাইছে, এরা বুঝছে যে এইখানে টিকে থাকতে হইলে গত কয়েক বছরের ধারাবাহিকতার প্যাটার্ন বলে যে আপনি চ্যাম্পিয়নশিপের প্লেয়ার দিয়ে প্রিমিয়ার লিগে কম্পিট করতে পারবেন না, আপনাকে নতুন প্লেয়ারের দিকে যেতে হবে, এবং এই কারণে তারা ট্রান্সফারে নামছে। এবং মানে ট্রান্সফারে নেমেই তো আপনার দেখেন এখন পর্যন্ত তারা ওয়ার্কআউট করছে, তবে দিন শেষে 10-এর বাইরেই চলে যাবে, 10-9-10। আর যদি থাকতে পারে তাহলে তো টপ অফে থাকতে পারলে বিরাট সাকসেস। এক্স্যাক্টলি। যাই, হ্যাঁ, এটা এটি ক্রিকেটের প্রশ্ন, A.T ক্রিকেট। আজকে আমাদের স্কুলে ফুটবল টুর্নামেন্ট ছিল, যেখানে 4টি দল এবং দল প্রতি 8 জন প্লেয়ার ছিল। আমি ছিলাম দলের গোলকিপার। আমার মনে হয় আমি সব ম্যাচ মিলিয়ে 10-15টা সেভ এবং 20টার মতো ক্লিন শিট রাখি। আমি মূলত ক্যারি করছিলাম টিমটাকে, এই কারণে কোনোভাবে আমরা ফাইনালে পৌঁছাই। কোনো টিম ফাইনালে পৌঁছেছে। ফাইনালে কোনো গোল না হওয়ায় আমরা অতিরিক্ত সময় পেনাল্টি শুটআউটে গিয়ে দুর্ভাগ্যবশত 1-0 গোলে হারি। পেনাল্টি শুটআউটে 1-0 গোলে হারছে, তো কি কেমন পেনাল্টি কি হয়েছে? হারি কারণ আমার দলের কেউ পেনাল্টিতে গোল দিতে পারেনি। আমি ফিলিং ভেরি স্যাড ফর ইউ। একটা পেনাল্টি সেভ করতে পারিনি। যতটুকু ভেবেছিলাম অভিনন্দন এবং শুভেচ্ছা পাবো ভালো কিপিং করায়, ওই রকম পাই নাই। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এদিক দিয়ে গোলকিপাররা আন্ডাররেটেড কিনা, নাকি প্লেয়াররা ভুলে যায় গোলকিপারদের? ভাই আপনার অবস্থাটার সাথে আমি তো রিলেট করি। ধরেন এই যে আমরা একটা মোটামুটি থ্যাঙ্কলেস কাজ করি, হ্যাঁ, কিছু কিছু মানুষের ধন্যবাদ প্রত্যাশাও করতে হয় না। হ্যাঁ, আপনি আপনার কাজ করেছেন, আপনি আপনার কাজ করে যান, আর গোলকিপাররা সবসময় একটু সেকেন্ডারি থাকে, তাই না? এটা হয়, গোলকিপাররা এই কারণে গোলকিপারদের কিন্তু আলাদা একটা কমিউনিটি আছে, গোলকিপারদের সঙ্গে বাকিদের মেলেও না। হ্যাঁ, আর হচ্ছে যে এই যে আপনার যে কথাবার্তা না, মনে হলো আমার জীবনের গল্প আপনার
কেউ পাত্তা দেয় না ভাই, কি আর করবেন ভাই। তবে কোনো একদিন কোনো একদিন আমরা টিমের সাপোর্ট পাবো ভাই। এই যে টিমের সাপোর্ট, এই যে আমাদের টিম, এই টিমের সাপোর্ট না, মানে টিম তো এইটুক না, টিম আরো বড়, ঠিক আছে। ধরেন একজনের সাপোর্ট দিয়ে কাজ হবে না, এই যে একজন গোল করছে ওইটা সাপোর্ট না। আচ্ছা যাই হোক, আর একটা কারণ আছে, এটা ভেবে দেখতে পারেন যে আপনার যে ইউটিউবের নামটা এটি ক্রিকেট, এই কারণে মনে হয় আপনাকে কেউ দিচ্ছে না। হ্যাঁ, আপনি এটি ফুটবল রেখে দেখেন তো আমার মনে হয় আপনি অনেক রিকগনিশন পাইতে পারেন। গিভ ইট আ ট্রাই। আরিফুল ইসলাম নাদিম, তিনি মানে কিসের সাথে যে ভাই কি মিলিয়েছেন, তাও হচ্ছে ভাই ধরেন আমাদের মতামতটাও জানতে চেয়েছেন বা আমাদের প্রেফারেন্সটাও। ফুটবলের টাই ব্রেকার নাকি ক্রিকেটের সুপার ওভার, কোনটা বেশি এক্সাইটিং ভাই? মানে কোন দিক থেকে আপনি নিজে ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন তো, আপনি 2টা টিভি স্ক্রিনে একটার মধ্যে আপনি ক্রিকেটের সুপার ওভার ছাড়বেন আর একটার মধ্যে আপনি ফুটবলের টাই ব্রেকার ছাড়বেন, আপনি কোনটা দেখবেন? সুপার ওভারও যথেষ্ট ইন্টারেস্টিং তো, তাই না? কিন্তু টাই ব্রেকারের সাথে ভাই কোনো কিছুই আসলে মেলে না, টাই ব্রেকারের সাথে কোনো কিছুই মেলে না। মানে আচ্ছা, এই যে সুপার ওভারের যে তত্ত্বটা, এইটা ঠিক টাই ব্রেকারের মতো, ওটা টাই ব্রেকারই, কিন্তু মানে কেমন ধরেন 6 বল 12 বল কেমন জানি, হ্যাঁ এখন এটা 5টা 10টা শট, আবার এটাও হয় ওইটারও ধরেন প্রত্যেকটা বলেই যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। কয়টা উইকেট পড়লে শেষ? অল আউট 2টা না, হ্যাঁ আনলিমিটেড উইকেট। আপনি 6টা উইকেট তো আপনার পড়ার তো 3টা উইকেট পড়লেন না? আমি এটা আসলে জানি না, ঠিক আছে। কখনো আমি মানে কোন সুপার ওভার কোন দল অল আউট হয়ে গেছে আমার মনে পড়ছে না। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল ওই যে ইন্ডিয়া পাকিস্তান 2007 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যাচ টাই হওয়ার পরে ওই যে একটা বোলিং করছিল, মনে আছে? বোলিং করে করে উইকেটে লাগাইতে হবে, এটা ছিল ওই সময় ক্রিকেটের টাই ব্রেকারের নিয়ম। কি অদ্ভুত! টাই ব্রেকারের উপরে ভাই কিছু নাই, তবে ক্রিকেটের টাইটা বেশি বাজে। এই এখন কি করতে দেখছেন, এখন হচ্ছে আপনার বাইলেটারাল সিরিজেও কোন ম্যাচ যদি টাই হয় তখন হচ্ছে কি সুপার ওভার চলে। এটা আমি সেদিন ভাবছিলাম যে টাই ব্রেক কি বলে, এটা অনেকদিন ধরে আপনার ওই নিয়মটা করে ফেলেছে যে এখন যে কোনো ওয়ানডে ম্যাচেই বা যে কোনো ম্যাচেই টাই হলে সেটা সুপার ওভারে চলে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। জান, পরের প্রশ্ন হচ্ছে যে ওই যে ম্যানচেস্টারের কোচটা নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাহিন। রিফাত ভাই কাল আমরিমের দুধ চা না খাওয়ার ব্যাপারটা প্রশংসা করলেন, তাহলে আপনার মতে স্টার্ট বেঞ্চের লোন, আসেন পার্টিসিপেট করেন, র চা, দুধ চা, লেবু চা, মালাই চা। ভাই আমি যে মানে দুধ চা বিরোধী কিন্তু না, ব্যাপারটা এরকম না। আমি বলতেছি যে দুধ চা যখন আমরা খাই ওইটা আসলে আর শুধুমাত্র চা থাকে না। আপনার যদি এখন মনে করেন যে আপনার চা খেয়ে ঘুম তাড়ায় কাজ করতে হবে, তাহলে আমি জীবনেও দুধ চা খাবো না। আমি দুধ চা খাওয়ার আধা ঘন্টার মধ্যে ঘুমাই যাই, মানে আমার মনে হয় যে বিছনায় যায় শুয়ে থাকি, মানে খুব টায়ারিং লাগে আমার। ধরেন ডে অফের দিনে আমি 1 কাপ দুধ চা বানাই সেলিব্রেট করার জন্য, এটা আমার কাছে সেলিব্রেটরি একটা ড্রিঙ্ক মনে হয়। আর এই যে যত রকম কালা চা আছে, ব্ল্যাক কফি, রং চা, লেবু চা, এগুলা মানে আমার নিত্যদিনকার সঙ্গী। তো আমি এর স্টার্ট বেঞ্চেল কেমনে করবো? করেননি 4টার মধ্যে ডেইলি লাইফে আমি বলি, ডেইলি লাইফে আমার এই যে র চা আর লেবু চা ছাড়া চলবেই না। স্টার্ট আর বেঞ্চ হচ্ছে এইটা, এবং আমি এর মধ্যে আদা খাই প্রচুর, ঠিক আছে, এবার খাওয়ার চেষ্টা করি। লোনের মধ্যে থাকবে হচ্ছে দুধ চা, মালাই চা ইজ মানে আমার খুব পছন্দের কিছু না, কারণ আমি চায়ে কড়া লিকারটা পছন্দ করি। সেই মালাই চা আসলে কখনোই অনেকে আমাদের গালমন্দ করবে, আমি জানি মালাই চা অনেকে পছন্দ করেন না। আচ্ছা, আমি মানে ক্লিয়ারলি মন থেকেই বলি, আমি হচ্ছে রং চাটা হচ্ছে আমি খাইতে পারেন, স্টার্ট বেঞ্চ সেলের বাইরেই পাঠিয়ে দিব। হ্যাঁ, মানে আপনি খাইতেই পারেন না, মানে রং চা আমার কাছে ভালো লাগে না। এক হচ্ছে আপনার যখন লেবু চাটা সামটাইমস ওকে ফাইন, এটা খারাপও লাগে না। স্টার্ট হচ্ছে আপনার দুধ চা, যে কোনো, আমি সারাদিন প্রচুর দুধ চা খাই। আর বেঞ্চ হচ্ছে কি আপনার লেবু চা তো খাইতেন না দুধ চা, আমার এখন এটা আবার অন্য একটা হিস্ট্রি আছে। ধরেন এই যে র চাটা অনেকে অনেক সময় খাইতে পারেন, এর কারণ আছে। কারণ হচ্ছে আমাদের দেশে আমরা যে র চা গুলা খাই, এটা দেখবেন যে টি ব্যাগ, অনেকে টি ব্যাগ খায়, অফিসে থাকে, যেটা টি ব্যাগটা দিবেন রঙে ভইরা গেছে। র চার প্রপার ইংলিশ ব্রেকফাস্ট টি যেটা আছে, ওইটা আপনি কোনো রকম কোনো চিনি ছাড়া শুধুমাত্র গরম পানিতে খাইতে পারবেন। ওইটার স্বাদটা আপনি একবারে টের পাবেন না, এটা কয়েকবার খাইলে আপনি বুঝবেন যে এটার একটা আলাদা টেস্ট আছে, যেটা আপনি রং চা বা র চা যেটাই হোক, ওটাকে আপনি চিনি ছাড়া খান? হ্যাঁ হ্যাঁ, মানে আমি এইটার টেস্টটা আমার ভালো লাগে, আফটার টেস্টটা। এটা আমার শুরুতে ভালো লাগতো না, এই
যে চিনি ছাড়া রং চা খাওয়ার বা রচা খাওয়ার যে অভ্যাসটা, এইটা ধরেন খুব লেটলি ডেভেলপ করছে, ধরেন বেশি দিন হয় না, 3 বছর হয়েছে। বাট আমি কিন্তু আরেকটা আপনার ঠিক কন্ট্রাস্টে যে একটা জিনিস করি সেটা হচ্ছে আপনার মানে ব্ল্যাক কফি। হ্যাঁ, ব্ল্যাক কফি আবার আপনি ব্ল্যাক কফি মানে আমি প্রচুর চায়ের ব্ল্যাক সাথে দেখা যায় কফিতে হচ্ছে চিনি আপনার কিন্তু খুব বিচ্ছিরি লাগে, বিষের মতো লাগে মানে এই জায়গায় হচ্ছে আপনার আমেরিকানো, এসপ্রেসো বা নরমাল অফিসেও তো আমরা বানাইলে সেটা হচ্ছে লোকাল ভাবেই আমেরিকানোই বানানো হয়, তো ওইটা আমার বেশি খাওয়া পড়ে আসলে। বাট দুধ কফি আমার আসলে ভালো লাগে না তেমন, তাই না? ভালো লাগে না ওইটা অপশন থাকলে ধরেন দুধ চা। হ্যাঁ, না ধরেন এই যে পরশুদিন কাজ ছিল না, ঘুরতে গেছি, যে রাতের বেলা সাথে কেউ ছিল? হ্যাঁ, সাথে কেউ ছিল, ফ্রেন্ড ছিল, ঘুরতে গেছি, ব্যাডা ফ্রেন্ড অবশ্যই, ঠিক আছে, ঘুরতে গেছি এবং ঘুরতে যায় মনে হলো যে এটা কফি খাই, রাতের বেলায় অনেক রাত, তখন মনে হচ্ছে না ঠিক আছে আমেরিকানো, আমার যদি কাজ থাকতো আমি আমেরিকানো খাইতাম, কিন্তু ওই সময় মনে হয় না একটু লেটস হ্যাভ ফান, ঠিক আছে, লাতে খাইলাম, লাতে তো আমি রেয়ারলি খাই, একদম 2টা চিনি যে দিছে 2টাই মিশাইছি, খাওয়াটা যাই, ইট ডিপেন্ডস ভাই মুডের উপরে। তাহলে আপনার কি হইলো? আমার হচ্ছে আপনার দুধ চা স্টার্ট, লেবু চা হচ্ছে কি আপনার বেঞ্চ, সেল হচ্ছে বা 3 নম্বরে হচ্ছে মালাই চা, আর রচা বাদ। প্রশ্ন আছে আর আরেকটা প্রশ্ন আছে, আপনি নেন, আমি দেখতেছি, দাঁড়ান খুঁজে বের করি। ওকে, আপনি খুঁজতে থাকেন। গানের কলি তার প্রশ্ন, আর্জেন্টিনার ভারত সফর বাতিল কেন? আর্জেন্টিনার নভেম্বরে কেরালাতে যাওয়ার কথা ছিল, সেই জিনিসটা বাতিল করা হয়েছে কারণ মানে ফিফা থেকে ওই ম্যাচের জন্য প্রপার কিছুটা কোয়েশ্চেনও তোলা হয়েছে, কারণ বলা হচ্ছিল যে ফাইনাল প্রিপারেশন এখনই মানে ফাইনাল প্রিপারেশনটা ঠিকঠাকভাবে আপডেটেড হচ্ছে না, দ্যাট মিনস যেই সময়টার মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল ওই ওয়ার্ক প্রোগ্রেসটা তারা ওইভাবে আসলে দেখতে পাচ্ছে না, ওইটা নিয়ে কিছুটা কোয়েশ্চেন ছিল। এর মধ্যে আপনার আর্জেন্টিনা স্পেনে যাবে, স্পেনে তারা ক্যাম্প করবে, অ্যাঙ্গোলার এগেইনস্টে তারা একটা ম্যাচ খেলবে, তো এইটার কারণে আসলে সবকিছু মিলিয়ে পোস্টপোন করা হয়েছে কেরালাটা। 2 রকম মন্তব্য আছে, ইন্ডিয়ার পক্ষ থেকে একরকম, আর্জেন্টিনার পক্ষ ইন্ডিয়াতে তো আপনার পুরো রেনোভেট করে ফেলা হচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম, নতুন করে ফ্লাড লাইট বসানো হয়েছে, তারপর হচ্ছে আপনার মনে হয় 1 মাস তারা দোকানপাটও সব বন্ধ করে দিত ওইটার জন্য, মেসি আসবে এইটার জন্য, বাট ডিসেম্বরে তো মেসি ইন্ডিয়া যাচ্ছেন, কলকাতাতেই তো ডিসেম্বরে আসতেছেন। এইখানে আমরা আর্জেন্টিনাকে চামে দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারতাম না, তাহলে তো আমরা ব্যাপারটা মানে এইটাকে তো বলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, 2011 সালেই তো আপনার হয়েছিল, আর্জেন্টিনা তো বাংলাদেশেও আসলো, ইন্ডিয়াতেও গেল, গেছিলাম তো অনেক কষ্ট করে। যাক ভাই, শেষ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.